ঘামা একদম শেষ। এই যে পায়ের অবস্থা, বাইকের অবস্থাও খারাপ, বাইক ধোয়া লাগবে। এই যে আমরা এইখানটা থেকে নৌকায় আমাদের বাইকটা উঠালাম, আমরা যাবো হলো ওই পাশটাতে। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কয়টা পর্যন্ত থাকবে, কারণ আমরা যেহেতু লেট করে ফেলছি। ওই দিকটাতে যাই হলো সকালবেলা, কিন্তু আমরা যেহেতু লেট করে ফেলছি তাই জিজ্ঞেস করা না ভালো, কারণ আমাদের একটু লেট হবে আস্তে আস্তে। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো ভাই এগুলো কত করে? কত দিব? 50 টাকা দিই। সাগরকন্যা কুয়াকাটার জেলা শহর পটুয়াখালী থেকে সবাইকে শুভ সকাল। আমরা এখন আছি পটুয়াখালী সদরঘাটে। গতকাল আমি সন্ধ্যা 7টার সময় রওনা দিয়েছিলাম ঢাকা থেকে, ঢাকা লঞ্চঘাট থেকে। 7:30-এ লঞ্চটা ছেড়ে দেয়, আর এখন বাজে সকাল 7টা। এখন আমাদেরকে পটুয়াখালী শহরে নামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে আমাদের প্রথমে নাস্তাটা কমপ্লিট করে নিব, এবং নাস্তা কমপ্লিট করার পরে আমরা চৌরাস্তা চলে যাব। আর এখান থেকে চৌরাস্তা থেকে তারপর আমরা কুয়াকাটাতে চলে যাব। আর এর মাঝে আমার সাথে আমার কাজিন যুক্ত হবে, আমার কাজিনও যাবে পটুয়াখালী থেকে। এখন আমি আছি কুয়াকাটার একদম মেইন যে সি বিচ, সেই সি বিচে। আমাদেরকে এই দিকটাতে বাস নামিয়ে দিয়েছে। আমি বাসে আসিনি, মানে বাস এইখানটাতে নামায়, আর ওইখান থেকে নামালে একটু দূরে নামায়। ওখান থেকে আপনার অটো পাওয়া যায়, 10 টাকা ভাড়া নেয়। দেন এই কুয়াকাটা সি বিচ আসা লাগে। আর এই সি বিচ এখন জ্বর চলতেছে, যার কারণে পানি একদম এই পর্যন্ত এসে গেছে। কেউ তেমন একটা নাই বিচের মধ্যে। এখানে একদম সাইড পর্যন্ত এসে পড়ছে পানির জোয়ারে। এখানে বালুর বস্তা দেয়া, যাতে এই বীজটা একদম ভেঙে না যায়, পানি একদম উপরে না আসে পড়ে। দুই একজন নামছে লাইফ জ্যাকেট নিয়ে, বেশি সাহস। এই সময় আসলে নামা উচিত না। বিচের যে বেঞ্চগুলো এখন উপরে উঠায় রাখছে, যেহেতু নিচ থেকে বীজটা একদম, আমি এখন বীজ নাই বললেই চলে, বীজটা একদম ওই পর্যন্ত থাকে। যেহেতু জ্বর চলতেছে, যার কারণে পানি একদম ফুল পর্যন্ত এসে পড়ছে। সম্ভবত 2-3 ঘন্টার মধ্যে আবার নেমে যাবে পানিটা। এখন বাজে হলো 11:30। আমি মূলত পটুয়াখালী নেমে তারপরে আমার কাজিন আনতে গিয়েছিলাম আমার মামার বাসায়। ওইখান থেকে বাইক নিয়ে আসছি, যার কারণে একটু লেট হয়ে গেছে। আর এই কুয়াকাটাতে আর ঘোরার যে সাইড, এটা দুইটা সাইড আছে, একটা হলো পশ্চিম দিক আর একটা হলো পূর্ব দিক। পশ্চিম দিকে কয়েকটা স্পট আছে এবং পূর্ব দিকে কয়েকটা স্পট আছে। আমরা প্রথমে পশ্চিম দিকের স্পটগুলোতে যাবো, যে এদিকটা হলো পশ্চিম দিকের স্পট। আমরা এখন এদিকটাতে যাবো, আর এসে দেন আমরা এই দিকটাতে যাবো পূর্ব দিকে। তো চলেন আগে পশ্চিম দিকটা ঘুরে আসি। পশ্চিম দিকে মূলত শুটকি পল্লী আছে, আর লেম্বুর চট্টর যা আছে সব এই দিকটাতে। ভিজে গেছিলাম প্রায়। এখানে ডাব বিক্রি করবে নাকি? এই পর্যন্ত আসতে পারলে এইখান থেকে বাইক ভাড়া নেওয়া যায়। সবগুলো স্পট ঘুরে দেখাবে 2 দিন, 1200 টাকা। এটা হলো বাইকের ভাড়া। আর এছাড়া অটো আছে, 5 থেকে 6 জন ওঠা যায়। অটোতে আপনার এমনই ভাড়া, দাম দর করে নেওয়া হয়তো 800 টাকা। চলেন সামনের দিকে চলে যাই। আমি এখন যে জায়গাটা আছি, এই জায়গাকে বলা হয় ব্লক পয়েন্ট। মানে এই যে এইটার যে ব্লকগুলো, এই ব্লক দিয়ে এখানটাতে প্রচুর ঢেউ, আজকে প্রচুর উত্তাল। তা বলতেছিলাম, মানে আমি এখন আছি ব্লক পয়েন্টে। এই যে জায়গাটা, এটার ব্লক দিয়ে বেড়িবাঁধের মতো করে বাদ দেওয়া হয়েছে, ভেঙে না যায়। কারণ কুয়াকাটার যে সৈকত, এটা আগে অনেক দূরে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে দিন দিন এটা আরও উপরের দিকে আগাচ্ছে, যার কারণে এটা বাদ দিয়ে এটার ভাঙনটাকে রোধ করা হচ্ছে। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর আমরা কুয়াকাটার যে সি বিচটা হলো ওই যে ওইখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এইখানটাতে মানে হেঁটে আসলে 5 মিনিটের রাস্তা, বাইকে আসলে 2 মিনিটের রাস্তা। যারা কুয়াকাটাতে হোটেল ভাড়া নিয়ে থাকবেন, তারা চাইলে দৈনিক আসতে পারবেন, যে কদিন থাকবেন দৈনিক আসতে পারবেন। এখানে বসা যায়, এই যে ব্লকগুলা, এই যে রঙিন, এগুলোর উপর চাইলে বসা যায়। আর বসে এখানটাতে ছবি তুলতে পারলে আমার মনে হয় খুবই সুন্দর ছবি আসবে এখানটাতে।
পরবর্তী যে স্পটগুলোতে যাব ওই স্পটগুলোতে মূলত যায় হলো সি বিচের সাইড দিয়ে, একদম সি বিচের উপর দিয়ে যায়, সি বিচের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া লাগে। কিন্তু এখন যেরকমের জোয়ারে পানি যায় না, সামনে যার কোনো উপায় আছে কি না, সামনে দিকে যেতে যেতে বলতে পারবো। আর পরবর্তী স্পট হলো আমাদের শুটকি পল্লী আর ফিশ ফ্রাই মার্কেট। এরপরে সম্ভবত লেম্বুর চরে যাব আমরা এখন আছি ফিশ ফ্রাই মার্কেটে। আর ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হলো শুটকি পল্লী। ওইখানে বেশি একটা দোকান এখন নাই, এখন মাত্র 2-3টা দোকান খোলা আছে দেখলাম। ম্যাক্সিমাম দোকানগুলো আসলে সন্ধ্যার দিকে খোলে। আর এই ফিশ ফ্রাই মার্কেটও ম্যাক্সিমাম দোকানই দেখা যাচ্ছে মানুষজন নাই বললেই চলে। পর্যটকরা আসে হলো গিয়ে আপনার বিকালবেলাতে, আর না হয় আসে একদম সকালবেলা, কিন্তু সকালবেলা দোকানগুলো খোলে না। আর আমরা আসছি হলো একদম সোজা ওই দিকটা থেকে, কুয়াকাটা সি বিচটা ওইদিকে। আর আমরা যাবো হলো গিয়ে এই যে আমার পেছন দিকটাতে, লেম্বুর চর হলো এই দিকে, আর 3 নদীর মোহনাও এইদিকে। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো আজকে জোয়ারের কারণে এই পুরো সি বিচটা ডুবে গেছে, যার কারণে যাওয়ার রাস্তা নাই। মূলত যায় হলো গিয়ে সি বিচ দিয়ে বাইক নিয়ে। এখন কীভাবে যাবো জানি না, সামনে হয়তো আর 7 কিলো যাওয়া যাবে। আমরা এখন আছি লেম্বুর চরে। অনেকে এটাকে লেবুর চর বলে, আসলে এটা লেবুর চর না, এটা লেম্বুর চর। মূলত এই কুয়াকাটাতে সর্বপ্রথম যখন রাখাইনরা আসে তখন রাখাইনদের যে সর্দার ছিল সেই সর্দারের নাম ছিল লেম্বু। আর তার নাম অনুসারে এই যে অঞ্চল, মানে এই যে বনাঞ্চল, এইটার নাম হচ্ছে লেম্বুর চর, অনেকে লেম্বুর বনও বলে। আমরা ফিশ ফ্রাই মার্কেট থেকে এই দিকটাতে আসলাম। ফিশ ফ্রাই মার্কেট এক ভাই অনেক জোরাজুরি করছিল তারা ওখানে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু আসলে এখন বাজে মাত্র 12টা, এখনই আমরা খেতে যাচ্ছি না। আমরা এই পশ্চিম দিকটা ঘুরে শেষ করে দেন এই দিকটাতে এসে খাবো। আর লেম্বুরচরটা খুবই সুন্দর, এখানে আসলে ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। আপনারা আসলে এখানটাতে ছবি তুলতে পারবেন। আমি একটু দেখাই, খুবই ঘন জঙ্গল আসলে। আর এই যে কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন এগুলো মরে গেছে, এগুলো হলো 2007 সালে যে সিডর হয়েছিল, এই সিডরের সময় এই গাছগুলো আসলে মরে গেছে। লেম্বুর চর ঘোরাঘুরি শেষ করে, নামটা তো মানে লেবুর চর আসে কিন্তু লেম্বুর চর আসে না, এই লেম্বুর চর ঘোরাঘুরি শেষ করে আমরা এখন সামনের দিকে চলে যাব। আমরা এখন আছি দোলনা পয়েন্টে। এইখানটাতে অনেকগুলো দোলনা ঝোলানো, এই যে আমার সামনেও আছে, এদিকটাতে আছে, আর এদিকটাতে অনেক দূর পর্যন্ত আছে, আর এই পাশটাতে হেমক টানানো। আমরা লেম্বুর চর ঘোরাঘুরি শেষ করে 3 নদীর মোহনার দিকে যাওয়ার সময় এই জায়গাটা পড়ে। লেম্বুর চর আর 3 নদীর যে মোহনা এর মাঝামাঝি জায়গাটাতে এই জায়গাটা। আর এইখানে মনে হয় না এই দোলনায় ওঠার জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হয়, কারণ কেউ টাকা পয়সা নিচ্ছে না, কিন্তু অনেকেই দোলনায় দৌড়নি খাচ্ছে। আমরা এখন আছি ঝাউবনে, কুয়াকাটা যে ঝাউবন এই দিকটাতে, সেইখানে। এটা হলো মূলত 3 নদীর যে মোহনা, এই 3 নদীর মোহনাতে, অর্থাৎ একদম লাস্ট প্রান্তে আমরা আছি। আর এই ঝাউবনটা এতই ঘন, এটার মধ্যে দিয়ে হাঁটারও জায়গা নেই আসলে। এটার মধ্যে দিয়ে রাস্তা হলো একদম ভেতরের দিকে, আর না হলে রাস্তা হলো সি বিচ দিয়ে। আমরা আসছি সি বিচ দিয়ে, এখান থেকে পানিটা কম ছিল তখন আসছি, কিন্তু পানি আসলে বাড়তেছে। আমরা এখান থেকে খুব দ্রুতই বের হয়ে যাবো, কারণ পানি বেশি বেড়ে গেলে তখন আর আমরা বের হওয়ার সুযোগ পাবো না। আর আমরা এইভাবে রিস্ক নিব না। এদিকে আসলে তেমন একটা কিছু নাই, আমি আপনাদের একটু দেখাই। এই যেটা হলো সাগর, এইখান দিয়ে ওই পাশে একটা, এইখান দিয়ে হলো নদী, আপনার সামনে যে 3 নদীর মোহনা, কিন্তু ওই পর্যন্ত আমরা আসলে যেতে পারি নাই। আর আমরা আসছি হলো এদিক থেকে, কুয়াকাটা থেকে। জানি না দেখা যাচ্ছে কি না, ওই যে অনেক দুটাতে সাগরে যে মাছ ধরে সেই নৌকাগুলো যাচ্ছে, মানে এদিক থেকে নদী দিয়ে বের হচ্ছে এগুলা। আর এগুলো আসলে এই কুয়াকাটাতে দেখা যায় না, মানে এই যে নৌকাগুলো এগুলো আসলে কুয়াকাটা সি বিচটাতে নাই। এই যে নদী, এই নদীটা ধরে ওরা চলে যায় মহিপুর। আপনারা আসার সময়, পটুয়াখালী থেকে আসার সময় আমরা মহিপুর ব্রিজে দাঁড়িয়েছিলাম, ওইখানটাতে সকল ট্রলার দাঁড়ায়। আর ওইখানটাতে হলো আপনার মাছের আড়ত, ওইখান থেকে মাছগুলো সেল হয়ে যায়, আর ওগুলো ওইখান থেকে একদম পাইকাররা কিনে এগুলোকে ঢাকা পর্যন্ত নিয়ে যায়।
কুয়াকাটা পশ্চিম তীরের স্পটগুলো ঘোরা শেষ করে আমরা এখন আবার কুয়াকাটা সি বিচে আসছি। আর সি বিচে এসে এই যে সোজা এখানে একটা রেস্টুরেন্ট আছে, বলে হলো গিয়ে বরিশাল গেট। এই রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছি। আমাদের দুইজনের খরচা পড়েছে 610 টাকা। এখানে মোটামুটি দামটা একটু বেশি, কিন্তু খাবারের মান খুবই ভালো বলা যায়। আপনারা আসলে এখানে খেতে পারেন। আমার মনে হয় এখান থেকে খেলেই ভালো, কারণ 50-100 টাকা বাঁচানোর জন্য অন্য জায়গায় যে খাবারগুলো দেয় এটা আসলে খাওয়ার যোগ্য থাকে না। কাওয়ারচর যাওয়ার আগে ঠিক একদম মানে কাওয়ারচর প্রায় এসে পড়েছি, একটু সামনে গেলেই কাওয়ারচর, তার একটু আগেই একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটায় যতগুলো গাছ দেখা যায় দেখেন সবগুলো গাছ মরা, মানে এটাকে কী যেন একটা নাম বলে, আমি নামটা ঠিক খেয়াল নাই। এই যে গাছগুলো মরে গেছে, বড় বড় গাছ, মানে অনেক বড় বড় গাছ, এগুলো মনে হয় একটা 20-25 বছর বয়স এমন গাছগুলো মারা গেছে। এগুলো মারা গেছে মূলত যখন সিডর হয়েছে 2007 সালে। ওই সিডরের সময় এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করছে এই গাছগুলো। বাংলাদেশকে তো আসলে প্রতিবারই যে বনাঞ্চল আছে এই বনাঞ্চল বাঁচিয়ে দেয় এই ঘূর্ণিঝড় থেকে। তো 2007 সালেও সিডর যখন হয় তখন তো সেটা সুন্দরবনের উপর দিয়ে যায়। আর এই কুয়াকাটার একদম শেষ প্রান্তের দিকে মানে পশ্চিম তীরের দিকে সুন্দরবনের কিছুটা অংশ আছে, আর এদিকটাতেও ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা গিয়েছিল। সেজন্যই এই গাছগুলো মূলত মারা গেছে। আমি আপনাদের একটু দেখাই, দেখেন কত বড় একটা গাছ এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু এই গাছটা মারা গেছে। আবার এই যে দেখেন এই গাছটাও মারা গেছে। এইখানে এরকম কয়েকশো গাছ আছে, কয়েকশো বললে ভুল হবে, কয়েক হাজার গাছ আছে। এই গাছগুলো আসলে দেখে আফসোস লাগে, কিন্তু তাও ভালো যে এই গাছগুলো বাংলাদেশকে আসলে রক্ষা করছে। কারণ 2007 সালে কিন্তু অনেক মানুষ মারা গেছে, আরও ক্ষয়ক্ষতি হইতো, কিন্তু এই বনাঞ্চলগুলো আসলে রক্ষা করছে এই দক্ষিণাঞ্চলটাকে। আমরা এখানে একটু ছবি টবি তুলবো, ছবি টবি তুলে দেন আমরা আবার কাওয়ারচরের দিকে চলে যাব। আর বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, অলরেডি 2:30 বেজে গেছে। আমরা এখন একটা নদীর কাছাকাছি আসছি। এই যে আমার পেছনটাতে একটা নদী, মানে আমরা আসছি হলো এদিক থেকে, আর এই যে আমার পেছনটাতে একটা নদী, এই নদীটা পার হয়ে আমাদেরকে কাওয়ারচরে যাওয়া লাগবে। আর এইখানটাতে দাঁড়ালাম, এখানটাতে গাছগুলো দেখেন, খুবই সুন্দর একটা পরিবেশ এখানটাতে, গাছগুলো এত ঘন। আর জোয়ারের সময় এদিকটা পুরোটাতে পানি উঠে যায়। এখন যেহেতু অলমোস্ট ভাটার সময় এসে পড়ছে, যার কারণে পানি অনেকটা কমে গেছে। কি সুন্দর। হ্যাঁ, এখানটাতে এমনিতে তো আসার সুযোগ নাই, আসতে হলে আপনাকে বাইক ভাড়া করে বা রিজার্ভ করে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তখন এইখানটাতে দাঁড়িয়ে ছবি তুলে নেবেন। আর এমনিতে মেন স্পট যে ঘুরবেন এমন না, মানে যে বাইকার ভাইরা থাকবে তাদেরকে বলে তারা অবশ্যই দাঁড়াবে, আপনি তাদেরকে দাঁড় করিয়ে আপনার পছন্দ মতো জায়গায় ছবি তুলে নেবেন। আসলে এই ছবিগুলোই তো থেকে যায়। চলেন এখন তাহলে নদীটা পার হয়ে ওই পাশে যাই। আমরা যাবো হলো একদম ওই যে ওই সাইডটাতে, ওইখানটাতে যাব। ওই যে ভাইয়া নৌকা নিয়ে আসতেছে, এই নৌকা করে উঠে এখানে 50 টাকা করে। এই যে আমরা এইখানটা থেকে নৌকায় আমাদের বাইকটা উঠালাম, আমরা যাবো হলো ওই পাশটাতে, যে ভাইয়ারা উঠায় দিল হেল্প করে। আমি আর আমার কাজিন এই দুজনে ওই পাশটাতে যাচ্ছি। আর ওই পাশটাতে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে, ওগুলো এখন এসে পড়বে। ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে কয়টা পর্যন্ত থাকবে, কারণ আমরা যেহেতু লেট করে ফেলছি। ওই দিকটাতে যাই হলো সকালবেলা, কিন্তু আমরা যেহেতু লেট করে ফেলছি তাই জিজ্ঞেস করা না ভালো, কারণ আমাদের একটু লেট হবে আস্তে আস্তে। ভাইরা বললো সন্ধ্যা পর্যন্ত থাকবে। ট্রলার যাইতেছে, সূর্য যতক্ষণ না ডোবে ততক্ষণ পর্যন্ত ভাইরা আছে। আর ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ওই পারে কোন কোন ঘোরার জায়গা আছে। ভাইরা বললো নতুন একটা নাকি জায়গা বের হয়েছে, এটা হলো মিনি সুইজারল্যান্ড, এটা ঘুরে আসবো। আর লাল কাঁকড়া বিচ আছে, ঝাউবন আছে। নদীটা এখন ভাটা চলতেছে, মানে উল্টা দিকে বেয়ে যাচ্ছে, কারণ
ওটা থেকে বেয়ে গেলেই দেখা যাচ্ছে এই নদীর স্রোতে ওইখানটাতে নিয়ে পৌঁছাবে। ভাইয়া তো অনেক ভালো নৌকা পাইতেছে না, এক্সপার্ট পুরা। কেমন মাঝি ওরে হেরা পছন্দ করে না মাঝি মাঝি বিখ্যাত মাঝি ঐতিহাসিক মাঝি আইলে আমরা কিন্তু যাইতে পারবো না। কেমন মাঝি আজকে হুন্ডওয়ালা ভিডিও কিনলে কি এই মাঝি পছন্দ করে না? আমি আমি মনে করছি কি আপনাদের কেউ হয়তো বা না করছে, এখন শুনলাম যে উনি না করছে হুন্ডাওয়ালারা। চালাই যাও, আমি পিছন পিছন আই, তো ওটা লাগবে না। যে দুজন পড়ছি কাদার গর্তের মধ্যে, ভাবছিলাম বালু, কিন্তু সেটা অনেক নিচে কাদা। দুজনে বাইকটা না তুলতে তুলতে দুজনের অবস্থা খারাপ, ঘামা একদম শেষ। এই যে পায়ের অবস্থা। কাগড়চর ঘুরতে যেয়ে আমরা কাদার মধ্যে পড়ছিলাম, এই যে হাসতেছে গাড়িতে কাদা টাদা লাগে একাকার অবস্থা। এরপর কাগড়চর ঘুরে আমরা সামনে যাইতে পারি নাই, মিনি সুইজারল্যান্ড যেটা বলে ওইটা, ওইখানে আর যেতে পারি নাই। এখন এখান থেকে আমরা আবার রাখাইনপল্লিতে যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়ালাম, একটা গ্রামে। এখানে একটা কল আছে, এদিক থেকে রাস্তা, আমরা এদিক থেকে আসছি, এদিক থেকে এসে আমরা এদিক দিয়ে একদম চলে যাবো রাখাইনপল্লির দিকে সোজা। আর মধ্যে এখানে একটা কল, এখানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম। আর প্যান্টে যে কাদা লাগছিল পুরা অর্ধেক ধুয়ে ফেলছি, এখন জাস্ট গাড়িটা ধুইতে পারলেই হইলো। চলেন তাহলে একবার রাখাইনপল্লিতে যে। আমরা এখন আছি বৌদ্ধ বিহারে। এই যে আমরা টিকিট কেটে ঢুকলাম, এখানে টিকিট মূল্য হলো 20 টাকা করে। আর বৌদ্ধ বিহারটা যে আমাদের সামনে, আর ঠিক ডান পাশটাতেই রাখাইনপল্লি, মানে বৌদ্ধ বিহার আর রাখাইনপল্লি পাশাপাশি অবস্থিত। আর এখানে বৌদ্ধের একটা মূর্তি আছে, ভেতরে অনেক বড় মূর্তি। বলা হয় থাকে এশিয়া মহাদেশের সব থেকে বড় বৌদ্ধের মূর্তিটা। জানি না আসলে এটা সত্য কিনা। এই পাশে কিছু চিত্রাঙ্কন আছে বৌদ্ধের লাইফ স্টাইল নিয়ে। মূলত এটা বৌদ্ধদের উপাসনালয়। আর এখানে যে কার্পেটের এখানেও উঠে ছবি তোলা নিষেধ, দূর থেকে দেখা লাগবে। আর এটার ভেতরে জুতা খুলে আসা লাগে। অনেক বড় মূর্তিটা। এই এলাকার নাম হলো মিস্ত্রিপাড়া। আর মিস্ত্রিপাড়ার এটা হলো বৌদ্ধ বিহার, আর ওই পাশটা হলো রাখাইনপল্লি। আমরা এখন বৌদ্ধ বিহার থেকে বের হয়ে সেখানে বাম দিকে একটা রাস্তা আছে, এদিকটাতে যাচ্ছি। সম্ভবত এদিকটাতে একটা কুয়া আছে, যেহেতু আগে এটা সাগর পাড়। আর সাগর পাড় দেখে দিকটাতে মিঠা পানির খুব সংকট, যার কারণে দিকটাতে প্রাচীনকাল থেকে কুয়ার ব্যবস্থা করা হতো, যেখান থেকে তারা পানি সংগ্রহ করতো। সামনে আমার কুয়াটা, ভেতরে বৌদ্ধদের বাসা আছে, কয়েকজন কাজ করতেছে, খুবই ধর্মীয় গুরু তারা। আর এইটা হলো সেই মিষ্টি পানির কুয়া, দেখে আপনাদেরকে। কুয়ার পানি এখন অপরিষ্কার, আসলে এখন আর পরিষ্কার থাকার প্রয়োজন পড়ে না, কারণ এখন তো মানুষ ডিপ টিউবওয়েল ইউজ করে, কুয়া ইউজ করে না। যে কারণে ময়লা পরে পানিটা অপরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে রাখাইনপল্লিতে ঢুকবো। পেছনটাতে বৌদ্ধ বিহার রেখে এসে আমরা এখন রাখাইনপল্লির দিকে ঢুকতেছি। চারপাশে যে দোকানগুলো দেখা যাচ্ছে
এই জামা কাপড়গুলো তাঁতে বোনা, রাখাইনদের তাঁতে বোনা। দেখেন তো আমি সাহায্য তো ধীরে ধীরে পাইকারি করে দোকানে আসেন দেখেন। নতুন দেখলাম এই জিনিস, ভালোই। এখানে আচারের দোকান টোকান আছে, এখানে অনেক ধরনের সামগ্রী পাওয়া যায়, আপনার দাম দর করে নেবেন সম্ভব হলে অর্ধেক। এই যে আগে ভাই ডাকতেছে ভিডিও করার জন্য, ওই ভিডিও করতে করতে আসছি। আপনার দোকানে দেবো, আমি আসছি গাজীপুর থেকে। হ্যাঁ, ঢাকা গাজীপুর থেকে। আপনার কিন্তু অনেক কালেকশন। তাঁতপল্লিতে ঢুকলে এই ভাইয়ের দোকানে প্রথম পড়ে, আর ওই পাশে যতগুলো দোকান ঘুরে আসলাম তার মধ্যে এই দোকানের সব থেকে বেশি কালেকশন দেখলাম। যেখানে কসমেটিক্স আইটেম আছে, আবার এই পাশে আচার রাখছে, গ্রোসারি প্লাস শপিংয়ের জন্য জামা কাপড় সবই আছে দোকানে। আমরা এখন এসে পড়েছি আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্য রাখাইন তাঁতপল্লিতে। আর এখান থেকে আর 3-4 মিনিট সামনে গেলে সম্ভবত তাঁতের কারখানা আছে, সেই কারখানাটা দেখতে যাচ্ছি। এটা হলো তাঁত কারখানা। আগে হাতে বোনা হলেও এখন মেশিনে সব করা হয়। এখানটাতে মেশিন আছে, সব মেশিন দ্বারা করা হয়। আর এই তাঁতে বোনা জামা কাপড়গুলোই যে এখানটাতে বিক্রি করা হয়। কিন্তু ভালোই দেখতে। এখানে কিছু পাঞ্জাবি আছে তাতে বোনা, এরকম এগুলোই আরামে উঠালে। এগুলো কত করে বিক্রি করেন? 250 টাকা। এগুলা হ্যাঁ, শুধু ওই মানে ওই জামা জামা তো জামা কম হয় না? না, কারণে বানানো তো এই জন্য। আর ওই যে থামির সেট, ওগুলো সেটা আমার ধরে নাই, আমরা 250 টাকা। একটা আছে 200 টাকা নিতে হবে। নিচেরটা এটা, এটা 200 টাকা দিই। না, রাখাইনরা এই অঞ্চলে এসেছিল আরও 200 বছর আগে, 200 না ঠিক 300 বছর আগে। আর তারা এই তাঁতপল্লির যে পেশা, এই পেশায় নিয়োজিত হয়েছিল আরও 200 বছর আগে। তারা এখনও এই ঐতিহ্য ধরে রাখছে। এই তাঁতপল্লি ঘোরার মাধ্যমে আজকে আমাদের ঘোরাঘুরি শেষ করতেছি। এখন আমরা আবার সি বিচে চলে যাব, মানে ওইখান থেকেই সব জায়গার বাস পাওয়া যায়। আপনারা যারা আসবেন এরপর কুয়াকাটা সি বিচে চলে যাবেন, ওইখান থেকে ঢাকার বাস আছে, বরিশালের বাস আছে, পটুয়াখালীর বাস আছে। আপনারা যদি লঞ্চে যান সেক্ষেত্রে পটুয়াখালী বা বরিশাল যেতে হবে। আর যদি ঢাকা যেতে চান ঢাকাও যেতে পারবেন, ইনস্ট্যান্ট টিকিট কেটে ঢাকা চলে যাওয়া যায়। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।